হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। দেখো আজকে তোমাদের করাবো সপ্তম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থার্ড ইউনিট টেস্ট 2025। দেখো 5 নম্বর স্কুলের বড় প্রশ্নের ক্লাস আজকে নিয়ে এসেছি। 5 নম্বর এবং 6 নম্বর এই দুটো স্কুলের বড় প্রশ্নের অঙ্কগুলো তোমাদের করে দেখাবো। আজকে এটা 3 নম্বর ক্লাস। এর আগের বড় প্রশ্নের ক্লাস 1 নম্বর ক্লাস এবং 2 নম্বর ক্লাস দেওয়া হয়ে গেছে। আজকে 3 নম্বর ক্লাস। আর সবগুলো স্কুলের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। যতগুলো স্কুল আছে 21 নম্বর, মানে 1 থেকে 21 নম্বর স্কুল পর্যন্ত তোমাদের যে 1 মার্কের এবং 2 মার্কের অবজেক্টিভ টাইপের যে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া হয়ে গেছে। যারা দেখুন তোমরা দেখবা। তো প্রথম ক্লাস বড় প্রশ্ন ক্লাস এবং দ্বিতীয় ক্লাস বড় প্রশ্ন ক্লাসও দেওয়া হয়ে গেছে, সেই ক্লাসও তোমরা দেখবা যারা দেখোনি। আজকে আমাদের 3 নম্বর ক্লাস 5 নম্বর স্কুলের বড় প্রশ্নগুলো করে দেখাবো। তো বড় প্রশ্নগুলো তোমরা দেখো, এই যে অবজেক্টিভ টাইপের অঙ্কগুলো তো আমরা করে দিয়েছি। আমাদের 5 নম্বর স্কুলের বড় প্রশ্নগুলো আমাদের যে আছে পরের পাতায়, 169 পাতা। ওকে, এই 169 পাতায় আমাদের বড় প্রশ্ন, যে 4 থেকে বড় প্রশ্নগুলো, এই বড় প্রশ্নগুলো তোমাদের করে দেখাবো। তো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো দেখো 4-এর যে প্রশ্নগুলো দেখো, তো এগুলো সব বই থেকে আছে। আমরা আগে বইয়ের বাইরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো তোমাদের। সেগুলোই সমস্যা হবে। বইয়ের বাইরের অঙ্কগুলো তোমরা করতে অসুবিধা হতে পারে, অনেক অঙ্ক তোমরা মেলাতে পারবে না। এবং বইয়ের অঙ্ক তো তোমরা জানো, অঙ্ক করেছো এবং আমার ক্লাসে দেওয়া হয়েছে, আমার ক্লাসগুলো তোমরা দেখবা। তো চলো আমরা দেখে নেব বইয়ের বাইরের যে অঙ্কটা আছে 6-এর 2 নম্বরটা। ঠিক আছে, এই অঙ্কটা বইয়ের বাইরের আছে। তারপর 6-এর 2 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব কী বলছি। প্রশ্নটা বলছে একটি 2 অঙ্কের সংখ্যার দশক স্থানীয় অঙ্ক 5, মানে দশক স্থানীয় অঙ্কটা দেওয়া আছে, একক স্থানীয় অঙ্কটা দেওয়া নাই, তাকে আমরা x ধরে নেব। এবার সংখ্যাটি, যে শর্তটা বলেছি, যে সংখ্যাটি তৈরি হবে, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ হলে, মানে একক স্থানীয় অঙ্ক যদি আমরা x ধরে নিই তার 11 গুণ হবে, তা সংখ্যাটি নির্ণয় করো। ভালো প্রশ্ন আছে। দেখো আমরা প্রথমে একক স্থানীয় অঙ্কটা যে দেওয়া নাই এখানে, তাকে আমরা প্রথমে ধরে নেব। তো চলো আমরা ধরি, আমরা লিখব ধরি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক আমরা x ধরে নিলাম। ওকে, তা দশক স্থানীয় অঙ্ক দেওয়া আছে 5। এবার দেখো সংখ্যাটি কিন্তু পেয়ে যাব। অতএব 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি আমাদের কত হবে? আমরা জানি সংখ্যাটি তৈরি করার নিয়ম 10 গুণিত দশকের ঘরের অঙ্ক। 10 গুণিত দশকের ঘরের অঙ্ক দেখো যেটা দেওয়া আছে 5, এই যে 10 গুণিত দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। এইভাবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিন্তু তৈরি হয়। ওকে, আচ্ছা এখানে যদি সরল করে নাও এটা হয়ে যাবে 50 প্লাস এক্স। তাহলে সংখ্যাটা কিন্তু আমাদের এটা দাঁড়ালো 50 প্লাস এক্স। এবার যে শর্তটা বলেছি দেখো, অতএব আমাদের সংখ্যাটি, মানে এই যে সংখ্যাটি আছে না, এই যে 50 প্লাস এক্স, এই সংখ্যাটি হবে যে একক স্থানীয় অঙ্কের 11 গুণ। মানে একক স্থানীয় অঙ্ক কত আছে আমাদের? এক্স আছে। একক স্থানীয় অঙ্ক এক্স, তার 11 গুণ মানে 11x। এই যে দেখো, এটাই কিন্তু আমাদের শর্তটা, সমীকরণ গঠন। তো সমীকরণ গঠন হয়েছে, এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করব। এক্সের মান পেয়ে গেলে আমরা সংখ্যাটি নির্ণয় করতে পারবো। চলো আমরা সমাধানটা করি। দেখো এক্স মাইনাস 11x, এক্সগুলো বাদিকে, 50টা এদিকে -50, তো এটা -10x পেয়ে যাবে বিয়োগ করে -50, মাইনাস কেটে দাও, 10 পাচ্ছে হয় 50, তাহলে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম 5 পেয়ে গেলাম। তাহলে এক্সের মান যদি 5 হয় তার সংখ্যাটি কত হবে? এই যে আমাদের সংখ্যাটি এখানে বসিয়ে দাও, তার সংখ্যাটি হয়ে যাবে 50 প্লাস 5 সমান 55। তো এই হচ্ছে আমাদের সংখ্যাটি, 55 পেয়ে গেলাম। তাহলে সংখ্যাটি যে বের করতে বলেছিল 55। এরপরে আমরা দেখব বইয়ের বাইরের প্রশ্ন, যেটা আমাদের 7-এর যে সমাধান অঙ্কটা আছে, এটা কিন্তু বই থেকে নাই। আচ্ছা এই 7-এর যে সমাধান দুটো অঙ্ক আছে বই থেকে আছে, কিন্তু তোমরা কোথায় পাবা আমি তোমাদের বলে দিচ্ছি। এই দুটোই অঙ্কই পেয়ে যাবা, তোমরা পেজ নাম্বারে চলে যাবা। পেজ নাম্বারটা আমি বলবো 262 পাতা। 262 পাতায় দেখবা যে উদাহরণে কিন্তু করে দিয়েছে, একদম এই দুটো অঙ্ক করা আছে, তোমরা কিন্তু বই থেকে পেয়ে যাবা। আমরা চলে আসবো বইয়ের যে বাইরের অঙ্ক 8-এর দাগের এই 2 নম্বর অঙ্কটা, এটা বই থেকে তোমরা পাবা না, ঠিক আছে, বইয়ের বাইরের আছে। এই অঙ্কটা তোমাদের করে দেখাবো আমি। ভালো প্রশ্ন আছে, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছি। দেখো তো আমরা কি করব,
এখানে রাশি রাশি গুণটা করে নাও। এই যে আমাদের অঙ্কটা আছে না, যদি রাশি রাশি গুণ করে নাও তাহলে কত হবে দেখো তো। এই যে সমান সমান এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে গুণ করে, মাইনাস এস স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস এস স্কোয়ার, এবার মাইনাস ওয়ান দিয়ে গুণ করো, মাইনাস ওয়াই স্কোয়ার হবে, আর মাইনাস মাইনাসে প্লাস, মানে ওয়ান ওয়ান গুণ করে ওয়ান। দেখো রাশি রাশি গুণ করলাম, আর এদিকে মাইনাস 4xy আছে। এবার আমরা এটাকে একটু সাজিয়ে নেব যেন আমাদের পূর্ণ বর্গকারে প্রকাশ করা যায়। এভাবে আমাদের দুটো পূর্ণবর্গ আসবে, দেখো সেটা আমরা সাজাবো এভাবে, এস স্কোয়ার ওয়াই স্কোয়ার নিলাম, আর এখানে যে মাইনাস 4xy আছে না, আমরা এখানে দুটো নিয়ে নিলাম, মাইনাস 2xy নিয়ে নিলাম। তারপরে আমরা এখানে নেব, দেখো যে প্লাস ওয়ানটা এখানে দিয়ে দিলাম, এটা আমাদের পূর্ণবর্গ করা যাবে। তারপরে এখানে এই যে মাইনাস এস স্কোয়ার নিয়ে নিলাম, তারপরে এখান থেকে আমাদের মাইনাস 2xy বেঁচে আছে, তাহলে মাইনাস 2xy আমরা নিলাম, এই দুটো নিয়ে এটা হয়ে যাবে। তারপরে মাইনাস ওয়াই স্কোয়ার আছে, মাইনাস ওয়াই স্কোয়ার আমরা নিয়ে নিলাম। তাহলে এটা যদি আমরা একটু সাজিয়ে নিই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো আর এটা মাইনাস কমন নাও, পূর্ণবর্গ হয়ে যাবে, এস স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। চলো দেখো দুটো পূর্ণবর্গ পেয়েছি না, হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস, আর এটা হয়ে যাবে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখন এটাকে বি ধরে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ফেলে দাও। তো দেখো সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার একটা সরল করে নেবো, আমরা একটা বন্ধনী করে নাও, এক্স ওয়াই মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই, এখানে এক্স ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান। এখানে কিন্তু আমাদের যোগ বিয়োগ হবে না, তো আমাদের কিন্তু অ্যান্সার দাঁড়িয়ে গেলো এটা, এই যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল এটাই আমাদের অ্যান্সার। তারপর দেখে নেব বইয়ের বাইরের অঙ্ক কত নাম্বার পড়ছে। এরপরে যদি দেখি আমরা বইয়ের বাইরের অঙ্ক, বাকিগুলো সব বই থেকে পাবা। চলে এসো এখানে, এই যে 11-এর যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, এই যে 11-এর অঙ্কগুলো সব বইয়ের বাইরের আছে, এগুলো তোমাদের এই যে 11-এর সবগুলো অঙ্ক তোমাদের আমি করে দেখাবো। তো দেখো 11-এর 1 নম্বর অঙ্কটা আগে নিব। কি বলেছে যে রম্বস ও বর্গক্ষেত্রের দুটি সাদৃশ্য ও একটি পার্থক্য। তো এটা আমি এর আগের ক্লাসও করিয়েছি, তবু তোমাদের আমি বলে দিচ্ছি। সাদৃশ্য বলতে মিল, সাদৃশ্য মিল বলতে কি, রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং বর্গক্ষেত্রেও 4টি বাহুর দৈর্ঘ্য সমান, একটা সাদৃশ্য বললাম মিল। আরেকটা রম্বসের কি হয়, রম্বসের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল পাবা, আর বর্গক্ষেত্রেরও বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, ঠিক আছে। এটা 2 নম্বর সাদৃশ্য বলে দিলাম, দুটো সাদৃশ্য। এবার একটি পার্থক্য, দেখো পার্থক্য কী বলবো, যে রম্বসের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হয় না, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হয়, এটা একটা পার্থক্য। আমি বলে দিলাম তোমাদের, তোমরা লিখে নিবা। 2 নম্বরটা, 1 নম্বরটা তো বলে দিলাম, 2 নম্বরটা বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আয়তক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে আমরা সহজে পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে পারবো। আয়তক্ষেত্রের পরিসীমা যেটা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য আমাদেরকে 4x প্লাস 1 প্লাস প্রস্থ হচ্ছে 3x, এই যে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা সরল করে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা বেরিয়ে আসবে। আচ্ছা, 4x আর 3x এটা হয়ে যাবে আমাদের 7x প্লাস 1, এটা যদি গুণ করে নাও, এটা গুণ করে পেয়ে যাবে, দেখো এটা 14x প্লাস 2, তাহলে এই যে 14x প্লাস 2 এটা কিন্তু আমাদের পরিসীমা, ঠিক আছে। যে মিটার আছে তো এককটা তোমরা মিটার লিখতে পারো, 14x প্লাস 2 মিটার আয়তক্ষেত্রের পরিসীমা। এবার ক্ষেত্রফল, এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 4x প্লাস 1 আর প্রস্থ হচ্ছে আমাদের 3x, এই এত বর্গ মিটার, এই হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এখানে গুণ করে নাও, এটা যদি গুণ করো না তাহলে পাবা 12s² প্লাস 3x পেয়ে যাবা, এই এত বর্গ মিটার।
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12s² প্লাস 3x বর্গমিটার পেয়ে গেলাম। আমরা চলে আসবো 11-3 নম্বর প্রশ্নটা। 11-3 নম্বর প্রশ্নটা ভালো প্রশ্ন আছে, চলো এই প্রশ্নের সমাধান করে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এখানে এক্সের পাওয়ারে আছে, এক্সের পাওয়ারে দেখো লক্ষ্য করে এখানে এক্সের পাওয়ারে আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা তো আমাদের সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এক্সের পাওয়ারে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে দেখো সূত্রটা কিন্তু বসিয়ে দিলাম। এখানে ডট মানে গুণ আছে, এই যে গুণ চিহ্ন আমি দিয়ে দিলাম। আবার এক্সের পাওয়ারে দেখো বি মাইনাস সি প্লাস বি প্লাস সি, এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে পারবা, ওই একই সূত্র, তাই না? তাহলে এখানে লিখবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণিত, তারপরে এক্সের পাওয়ারে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, এটা লিখতে পারবা তোমরা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন দেখো মূল সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে পাওয়ারগুলো তোমরা যোগ করতে পারবা। একটা মূল সংখ্যা রেখে পাওয়ার যোগ করে নাও। প্রথম পাওয়ার ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস, তারপরে পাওয়ারটা আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, তারপরে পাওয়ারটা আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই দেখো মূল সংখ্যা সমান, তার একটা মূল সংখ্যা রেখে পাওয়ারটি আমরা যোগ করে দিলাম। এখন লক্ষ্য করো তোমরা এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, এই যে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল। তো দেখো পাওয়ারে কিন্তু সবাই কেটে গেছে, সবাই যদি এভাবে কেটে যায় প্লাস মাইনাসে তাহলে কিন্তু আমাদের শূন্য হয়, তাই না? কেটে গেলে বলে শূন্য, কিছু নয় তো শূন্য আছে। এবার এক্সের পাওয়ারে শূন্য, যে কোনো রাশির পাওয়ার যদি শূন্য হয়ে যায় সেই রাশির মানটা আমরা পেয়ে যাব 1, ঠিক আছে? তো দেখো এই যে মানটা আমাদের বের করতে বলেছিল, কত পেলাম? 1 পেয়ে গেলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। আচ্ছা 4 নম্বর প্রশ্ন দেখো রম্বসের ঘূর্ণন প্রতিসম কোণ কত? এটা হয় আমাদের কত 180 ডিগ্রি। রম্বস সামুদ্রিক, তাই না? রম্বস এবং সামুদ্রিকের ঘূর্ণন প্রতিসম কোণ একই হয়, তো অ্যান্সারটা হয়ে যাবে কত 180 ডিগ্রি। কারণ রম্বসকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে রম্বসটাকে একই রকম দেখাবে, ওকে, মানে দুবার ঘোরাতে পারবো, প্রতিসম মাত্রা 2 হবে। তো রম্বসের ঘূর্ণন প্রতিসম কোণটা হবে 180 ডিগ্রি। আর যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 60 ডিগ্রি, তার ঘূর্ণন প্রতিসম মাত্রা দেখো, ঘূর্ণন প্রতিসম কোণটা যদি বলে দেয় তা সেই বহুভুজের কিন্তু ঘূর্ণন প্রতিসম মাত্রা পাওয়া যায় কি করে? 360 ডিগ্রিকে তোমরা ঘূর্ণন প্রতিসম কোণটা দিয়ে ভাগ করে দিবা, তখনই তার মাত্রাটা পেয়ে যাবা। এটা দেখো 0 ডিগ্রি 0 ডিগ্রি কেটে দেখো 6 6 36, তা দেখো আমরা পেয়ে যাব সেই সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসম মাত্রা কত হবে? 6টি হয়ে যাবে, ঠিক আছে? মাত্রা হবে কত? 6। আচ্ছা পেয়ে গেলাম এটা অ্যান্সার। বলছে রম্বসের কর্ণদ্বয় সর্বদা সমান, সত্য না মিথ্যা? আচ্ছা এখানে কিন্তু এটা মিথ্যা হবে অ্যান্সারটা। রম্বসের কর্ণদ্বয় সর্বদা কি সর্বদা সমান হয় না। যদি রম্বসটা বর্গক্ষেত্র হয়, রম্বস যদি বর্গক্ষেত্র হয়ে যায়, বর্গক্ষেত্রকে আমরা রম্বস বলতে পারবো। তো রম্বস যখন বর্গক্ষেত্র হবে তখন কিন্তু কি হবে? কর্ণদ্বয় সমান হয়ে যায়। আর রম্বস যদি বর্গক্ষেত্র না হয় তাহলে রম্বসের কর্ণদ্বয় কি হবে? অসমান হয়। সাধারণত রম্বসের কর্ণদ্বয় অসমানই পাওয়া যায়। সর্বদা সমান বলেছে বলে এটা মিথ্যা, সর্বদা সমান হবে না, কখনো সমান মানে কখনো কখনো সমান হয়। তো সর্বদা বলেছে তার জন্য অ্যান্সারটা আমরা মিথ্যা লিখব, হয়ে গেল এটা অ্যান্সার। এবার আমরা 11-এর 5 নম্বরের প্রশ্নে চলে আসবো। 5 নম্বরে দেখো একটা সরল আছে এখানে, আমরা সরলটা করি। এখানে ভালো সরল আছে, সরলটা লক্ষ্য করো বর্গমূল যে আছে, আমরা বর্গমূলটা যদি দেখাই তোমাদের 9/64, তার 9-এর বর্গমূল কত? 9-এর বর্গমূল 3, 64-এর বর্গমূল 8 প্লাস 25-এর বর্গমূল 5 আর 64-এর বর্গমূল তো 8, কারণ 8 8 64, এটা বর্গমূলগুলো মনে রাখবা মাইনাস। এখানে দেখো এই যে বর্গমূল রুট ওভার আছে না, 1-এর বর্গমূল তো একই হয়, 4-এর বর্গমূল 2 প্লাস 1-এর বর্গমূল 1, 9-এর বর্গমূল 3 আর 1-এর বর্গমূল 1 আর 144, 144-এর বর্গমূল 12, 12 বারে গুণ করবো 144, আর এখানে 1/16 মানে 1-এর বর্গমূল 1 আর 16-এর বর্গমূল 4। দেখো আমরা প্রত্যেকের বর্গমূলটা করে নিয়েছি। এবারে আমরা এদেরকে ভাঙাবো, তো এখন এদেরকে রেখে দিই। এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করো তা দেখো তো এটা হবে লসাগুটা 6, 2 3 6, 3 2 6। এখানেও ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করি 12 লসাগু, তাহলে এটা হবে আমাদের 1, এটা হবে 3, 3/8, 5/8, এটা আমরাও 5/6 পাবো, আর এটা 4/12 পেয়ে যাবো,
4 একে 4, 4 3 12, তাহলে আমাদের 3/8, 5/8, 5/6, 1/3। আচ্ছা, এদেরকে যদি আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করি, লসাগু কত হবে? লসাগু পেয়ে যাবা 24। তাহলে এটা 8 3 24, 3 3 9 হবে এটা। আবার 8 3 24, 5 3 15 হয়ে যাবে। 6 4 24, 4 5 এটা 20 পেয়ে যাবা। 3 8 24, 8 1 8 পেয়ে যাবা। তাহলে এবার দেখো তো আমরা এখানে এই যে দেখো এই যে কত আছে এখানে আমাদের, এই যে 9, দেখো 9 আর এদিকে আমাদের 8, এদেরকে যে যোগ করো, তাহলে 9 আর 8 যোগ করে কত হয়? 17 হয়ে যাবে। আর এই যে 20 থেকে 15 বিয়োগ করে দিলাম, এই দুটো কাজ করে দিলাম। 20 থেকে 15 বিয়োগ করে এটা -5 পাবা, এই যে দেখো 24। 17 থেকে 5 বিয়োগ করো, এটা পেয়ে যাবে তোমরা 12 পেয়ে যাবা। 24, 12 কে 12, 12 দিয়ে 24, তাহলে আমরা পেয়ে গেলাম 1/2। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ভালো সরল ছিল, করে দিলাম। আচ্ছা, এরপরে যে 6 নম্বর অঙ্কটা, এটা কিন্তু বই থেকে পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তাহলে আমরা 5 নম্বর স্কুলের বড় প্রশ্নগুলো করে দিলাম বইয়ের বাইরের। এবার 6 নম্বর স্কুলের বড় প্রশ্নগুলো করে দেখাবো তোমাদের, ঠিক আছে? তো 6 নম্বর স্কুলে দেখো, আমাদের 6 নম্বর স্কুলে যদি বড় প্রশ্নগুলো আমরা দেখি, আমরা চলে যাব, দেখো পরের পেজ আমরা চেঞ্জ করব, পাতা উল্টাবো। এই যে 6 নম্বর স্কুলে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো তো আমরা করে দিয়েছি। পরের পাতা যদি যাই 170 পাতায়, এই যে 170 পাতায় বড় প্রশ্নগুলো শুরু হচ্ছে আমাদের 3 থেকে। 6 নম্বর স্কুলের বড় প্রশ্ন শুরু 3 থেকে। তো এখানে যদি দেখি 3-এর 4 নম্বর যে অঙ্কটা আছে, বইয়ের বাইরের অঙ্ক আছে, তাহলে এটা আগে তোমাদের করে দেখাবো আমি। তো চলো 4 নম্বর প্রশ্নটা পড়া যাক, কি বলছে। এখানে আমাদের বলছে একটি বিদ্যালয়ে 660 জন ছাত্রছাত্রীদের মধ্যে বালক ও বালিকার অনুপাত দেওয়া আছে। কিছুদিন পর 30 জন বালিকা বিদ্যালয়ে ভর্তি হলো, ঠিক আছে? আর এবং কিছু বালক বিদ্যালয় ছেড়ে চলে গেল, কিছু বালক ছেড়ে চলে গেছে। এতে বালক বালিকার অনুপাতটা এত হয়, মানে বালিকা ভর্তি হয়েছে 30 জন, এবং কিছু বালক ছেড়ে যাওয়ার পর যে বালক থাকবে তাদের অনুপাতটা এটা আমাদের আছে। কতজন বালক বিদ্যালয় ছেড়ে চলে গেছিলো সেটা বের করতে বলেছে। কতজন, সেটাকে আমরা ধরে নেব একজন বালক। এই এক্সের মানটাই বের করতে হবে। আচ্ছা, তো দেখো তার আগে আমাদের করতে হবে কি, এই যে আমাদের এখানে আমাদের মোট ছাত্রছাত্রী দেওয়া আছে, তার মধ্যে বালক বালিকার অনুপাতও দেওয়া আছে। তো এখান থেকে আমরা বালকের সংখ্যা আর বালিকার সংখ্যাটা কিন্তু বের করতে পারবো। তাহলে বালকের সংখ্যাটা যদি বের করি, প্রথমে আমরা বালকটা যদি বের করি, বালক কতগুলো বালক আছে। আচ্ছা, বালকের সংখ্যাটা কী করে পাবো? বালক 13 আছে না, 13 বাই আনুপাতিক যোগ 13 আর 9, এদের যদি অনুপাত যোগ করো, তা 13 9-এর অনুপাতের যোগফলটা কত হবে? এটা 22 হয়ে যাবে, ঠিক আছে? 13 9 যোগ করবা, কত পাবা? 22 পেয়ে যাবা। আর মোট ছাত্রছাত্রী আছে 660 জন, এখান থেকে গুণ হবে এতজন। এটা যদি কাটাকাটি করো, তাহলে এটা দেখো 22 3 66, শূন্যটা বসে গেল। আর 13 30-এ গুণ করো, 13 3 39, আর শূন্যটা বসিয়ে দেবো। এই যে আমাদের বালক পেয়ে গেলাম 390 জন। এবার বালিকা বের করব। বালিকা হবে, দেখো বালিকা আছে 9, 9/22 ইন্টু 660 জন, আবার ওটাই কাটাকাটি পাবা 30, আর 9 3 27, 270 জন আমাদের বালিকা। আচ্ছা, লক্ষ্য করো আমাদের যে এই যে বালক কিন্তু ছেড়ে চলে গেছিলো বালক, তাহলে বালক আছে কত? 390। বালক কিন্তু এক্স জন, আমরা ধরে নিয়েছি যে একজন বালক ছেড়ে চলে গেছিলো। তাহলে এক্স আমরা বিয়োগ করলাম, যে অনুপাতটা তৈরি করব। এর বালিকা আছে 270 জন, জয়েন হয়েছিল, ভর্তি হয়েছিল আরও 30 জন। এই যে দেখো 30 জন ভর্তি হলো। তাহলে এইভাবে এদের অনুপাতটা বলে দিয়েছে, বালক বালিকার অনুপাতটা 6:5। তাহলে এই অনুপাতটাই হবে কত? 6:5। তাহলে এখান থেকে আমরা সরল করে এক্সের মানটা কিন্তু পেয়ে যাব। তো অনুপাতকে বাই করে নেব। দেখো এই যে অনুপাতকে বাই করতে পারবা, অনুপাত একদম ভাগের নিয়মের মতন। তো এটা বাই এটা 70 প্লাস 30 সমান এখানে 6/5। চলো আমরা বর্গগুণ করে নিই। বর্গগুণ যদি করো, দেখো আমরা এটা আগে গুণ করি। আচ্ছা, এখানে তো আমরা যোগটা করতে পারতাম, যোগটা করে নিই। তাকে যোগটা এখানে তোমাদের করে দেখাই। চলো এখানে যে যোগ করো, এটা 300 পেয়ে যাবা তোমরা।
দেখে 6/5। আচ্ছা, এখানে তোমরা কাটাকাটি করতে পারবা, এভাবে নিচে নিচে কিন্তু কাটাকাটি করা যায়। তো 5 একে 5, আর এখানে 5 6 30 0 60। এবার আমরা আবার যোগ করে নেবো, এখানে 1 মানে 390 মাইনাস এক্স, আর এদিকে 6 6 36, আর 0টা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে এক্সের মানটা মাইনাস এক্স 360, আর এদিকে মাইনাস 390 মাইনাস এক্স। এটা যদি আমরা বিয়োগ করি, তবে একটা বড়ো সংখ্যা আছে, বিয়োগ চিহ্ন হবে, যে বড় তার চিহ্ন বসে, এর চিহ্ন কিন্তু বিয়োগটা। এবার এটাই আমরা বিয়োগ করে কত পাবো, এটা বিয়োগ করে তোমরা 30 পেয়ে যাবা। মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে আমরা এক্সের মান কত পেয়ে গেলাম 30। এক্স ধরেছিলাম যে কতজন বালক ছেড়ে চলে গেছিলো, তা দেখো অ্যান্সারটা পেয়ে গেলাম 30 জন বালক ছেড়ে চলে গেছিলো। এই যে দেখো, আমরা লিখতে পারবো এখানে 30 জন। 30 জন বালক বিদ্যালয় ছেড়ে চলে গেছিলো, ভালো অঙ্ক ছিল আমাদের। তারপরে আমরা দেখব বইয়ের বাইরের অঙ্ক 4-এর 2 নম্বর অঙ্কটা। এটা আমাদের বইয়ের বাইরে থেকে আছে, এটা অঙ্ক করে দেখাচ্ছি তোমাদের। 4-এর 2টা দেখো, এটা আমরা প্রথমে এই জায়গাটা আগে সরল করে নিই। তাহলে এখান থেকে প্রথমে আমরা কি কমন নিব, 2x কমন নিয়ে নিই। দেখো এই জায়গা থেকে যে 2x কমন নিই বাম পক্ষ থেকে, তাহলে এটা আমাদের হয়ে যাবে 3x, তাই না? 3x হয়ে যাবে, একটা মাইনাস 2 তো নিয়েছি কমন, তাহলে 2 নাই মানে 1 আছে। আর যেহেতু এক্সটা নিয়েছি, এক্স নাই তবু এক্স কমন নিয়েছি, ঠিক আছে? লক্ষ্য করো, মানে না থাকলেও কমন নেওয়া যায়। তো এখানে যদি নাই এক্সটা, তাহলে তোমরা এখানে নিচে এক্সটা দিয়ে দিবা, তাই না? মানে কি কমন নেওয়া জিনিসটা কি, যে তুমি যদি আবার গুণ করে দাও, এটা সেটা গুণ করে দেখো, এটা ফিরে পাবা 6s² চলে আসবে। এই যে 2 3 6, x 6s²। আবার এটার সঙ্গে এটা গুণ করো, x কেটে যাবে, -2 পেয়ে যাবা। একই কমন বলে, যেটা কমন নিবা, কমন নেওয়ার পর গুণ করার পর কিন্তু সেই রাশিটাই আসবে। তাহলে আমরা এখান থেকে 2x কমন নিয়ে এভাবে ফিগারটা হয়ে গেল, তাই না? এভাবে রাখার উদ্দেশ্য হচ্ছে, দেখো এই যে আমাদের বাম পক্ষটা কিন্তু মিলবে আমাদের। ডান দিকে ছিল 4x, এই যে 4xটা রয়ে গেল। এবার তোমরা এখানে x আমি কেটে দিতে পারবো, এই যে গুণের আকার হয়ে গেছে না, তো একই জিনিস তোমরা এভাবে কাটাকাটি করতে পারবা। আর এই যে 2 দিয়ে 4 এভাবে কাটাকাটি করা যাবে। তাহলে আমাদের রয়ে গেল, এই যে কত রয়ে গেল, 3x - 1/x সমান 2 রয়ে গেল। এখন উভয় পক্ষে আমরা বর্গ করে নেব। তাহলে যদি বর্গটা করো, 2 স্কোয়ার, চলো আমরা a - b হোল স্কোয়ার সূত্র আমরা তৈরি করব। a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। এই যে দেখো, a - b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। এদিকে 2 স্কোয়ারকে আমরা 4 করে নিলাম, x উপর নিচ কেটে দাও। তাহলে আমাদের দেখো এই যেটা সরল করবো, যে 9s², এটা 1/s²। দেখো যেটা আমাদের দরকার বাম পক্ষে, 9s² প্লাস 1/s², দেখো চলে এসেছে। আর 10টা শুধু নিয়ে আসতে হবে, চলে আসবে 10টায়। মাইনাস এখানে তো 6, আর এদিকে 4, তাহলে 9s² প্লাস 1/s² সমান 4, মাইনাস 6টা এদিকে প্লাস 6 হয়ে যাবে। তাহলে এটা যদি যোগ করে কত 10 পেয়ে যাবা। দেখো এর মানটা 10 দেখাতে বলেছিল, প্রমাণ করে নিয়েছি। তো আমরা এখানে লিখে দেবো প্রুভড। এই যে PROVED, প্রুভড, একে বলা হয় প্রমাণিত বলা হয়। প্রমাণিত লিখতে পারো তোমরা, এটাও লিখতে পারো। প্রমাণটা কিন্তু আমরা করে দিলাম। পরে দেখো এই যে 4-এর 4 নম্বর অঙ্কটা আছে, এটাও ভালো প্রশ্ন এবং বইয়ের বাইরে থেকে আছে, এটা বই থেকে নাই অঙ্কটা। চলো আমরা এই অঙ্কটা তোমাদের করাই। তো দেখো এখানে লক্ষ্য করো, এর সাহায্য নিয়ে এর মানটা আমাদের 8 দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে বাম পক্ষটাই সরল করি। দেখো এটাকে যদি সরল করি বাম পক্ষটা, তাহলে 2-এর পাওয়ারে লক্ষ্য করো আমাদের যেটা আছে 2-এর পাওয়ারে 1/ab আছে, আবার বাইরে পাওয়ারে c আছে। তো এখানে কি করবা তোমরা, দেখো এভাবে যদি থাকে পাওয়ারের উপর আবার পাওয়ার, তাহলে দুটো পাওয়ার গুণ হয়ে যায়। তাই দুটো পাওয়ার গুণ হয়ে দেখো তোমরা c/ab পেয়ে যাবা, ঠিক না? গুণ হবে মানে সিটা তো উপরে আছে, c আর একে গুণ, এই যে c আর নিচে ab ছিল, ab বসে গেল। তাহলে পাওয়ার দুটো গুণ করে c/ab পেয়ে যাবা। গুণিত, গুণ চিহ্ন দিয়ে দিলাম, দেখো এটা ডট মানে গুণ। আবার 2-এর পাওয়ারে এই দুটো পাওয়ারকে গুণ করলে তোমরা পেয়ে যাবা a/bc পেয়ে যাবা, গুণিত। এখানে একইভাবে এখানে 2-এর পাওয়ারে b/ac, সেখানে a/bc, ঠিক আছে? এটা bc আছে, a/bc গুণিত, আর 2-এর পাওয়ারে b/ac। এবার দেখো আমরা এখানে কি করতে পারবো,
মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে। একটা মূল সংখ্যা রেখে পাওয়ারগুলো যোগ করে দাও। এই যে দেখো, পাওয়ারগুলো যোগ করে দিলাম। এখন আমরা পাওয়ারে কাজ করব। পাওয়ারে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করব। ভগ্নাংশে যোগ বিয়োগ। তো দেখো, ভগ্নাংশে যোগ বলতে হরটির লসাগু। এ দেখো দু জায়গায় আছে, দুটো এর জন্য একটা এ। বি দু জায়গায় আছে, একটা বি নেব। সিও দু জায়গায় আছে, একটা সি। লসাগু বললাম। এবার এ বি দিয়ে কি ভাগ করতে হবে, ভাগ করে উপরের সঙ্গে গুণ করে বসাতে হয়, ভগ্নাংশে যোগ বিয়োগের নিয়ম। তাহলে এ বি মিলে গেলো, সি থেকে গেলো, সি আর সি গুণ করে সি স্কোয়ার হয়। বিসি মিলে গেলো, এ থেকে গেলো, এ গুণ করে এ স্কোয়ার। একইভাবে এসি মিলে গেলে বি এখানে হয়ে যাবে বি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা 2-এর পাওয়ারে কত পেলাম, যদি একটু সাজিয়ে লিখি, আগে এ স্কোয়ার লিখলাম, তারপরে বি স্কোয়ার, তারপরে সি স্কোয়ার, আর নিচে আছে এ বি সি সমান সমান 2-এর পাওয়ারে। দেখো মূল সংখ্যাটা একটু বড় করে লিখবা আর পাওয়ারটা একটু ছোটো করে লিখবা। এবার দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই মানটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে। এই দেখো 3abc, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 3abc। তাহলে এর মানটা 3abc, তা আমরা বসিয়ে দেবো। দেখো আমরা 3abc বসিয়ে দিলাম, আর নিচে আবার abc আছে। তাই এই যে abc উপনিচ তোমরা কেটে দিতে পারবা। তাহলে আমাদের 2-এর পাওয়ারে রয়ে গেল কে 3। দেখো 2-এর কিউব হয়ে গেল। 2-এর কিউব বলতে 2টা গুণ হবে কবার, 3বার। 3 আছে পাওয়ারে বলে 3বার গুণ করবা। 2 দিয়ে 4, 4 দিয়ে 8, দেখো 8 পেয়ে গেলাম। 8 আমাদের দেখাতে বলেছিল প্রমাণে, দেখো প্রমাণটা আমাদের কিন্তু মিলে গেছে, 8 চলে এসেছে। এখানেই তোমরা লিখে দিবা প্রমাণিত। এই যে আমার দেখাতে বলেছিল বলে প্রমাণিত। ভালো প্রশ্ন ছিল। এরপরে যদি আমরা দেখি বইয়ের বাইরের প্রশ্ন, যেটা আমরা 4-এর 8 নম্বরটা আছে, এটা বই থেকে নাই সমাধানটা। তো আমি এই 8 নম্বর অঙ্কটা, চলো আমি তোমাদের করে দেখাই। তাহলে দেখো এর সমাধানটা, এটা কীভাবে ভাঙাবা। দেখো এখানে এই যে x+1 আছে না, এটাকে তোমরা x+1 নিচে এই 2টা নিতে পারবা। আচ্ছা, -8 আছে, আর এটা প্লাস, এখানেও তোমরা এই যে x+2 উপরে আর নিচে 3 সমান সমান এই যে আমাদের 8 মাইনাস, তাহলে এখানে তোমরা এই যে করতে পারবা এই যে x+3 আর নিচে 4, এভাবে তোমরা সাজিয়ে নিতে পারবা। আচ্ছা, এক্সগুলোকে একদিকে করে নাও, তাহলে x+1/2 প্লাস x+2/3, আর এটা এদিকে নিয়ে আসো বাদিকে, প্লাস হয়ে যাবে, দেখো মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে x+3/4 সমান সমান এখানে 8 আছে, আর এদিকে -8টা, এদিকে +8 হয়ে যাবে। এখন ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা করব। 2, 3, 4 এদের লসাগু যদি করো, তোমার পেয়ে যাবা 12, পেয়ে যাবা লসাগুটা। 2, 6, 12, 6 দিয়ে গুণ করে 6x প্লাস 6, 3, 4, 12, 4 দিয়ে গুণ করবা একে, 4x প্লাস 4 দিয়ে 8, আর 4, 3, 12, 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 3, 3, 9, 8 আর যোগ করে 16 হয়ে যাবে। এখানে দেখো এই যে আমাদের 6x, 4x, 3x, তো এখানে 6, 4, 10, 3, 13, তো 13x প্লাস, আর 6, 8, 9 এদিকে যে যোগ করো, এটা 23 পেয়ে যাবে যোগ করে। আর নিচে আমাদের আছে 12, ঠিক আছে 16। আচ্ছা, আমরা পেয়ে যাব 13x প্লাস, আর এদিকে 23। এখন 16 আর 12 বর্গগুণ, কোনাগুনি গুণ, এই দুজন গুণ করে, মানে 16, 12 গুণ করে তোমরা পেয়ে যাবে কত, 192 পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই যে 192, ঠিক তো। তাহলে আমরা পেয়ে গেলাম 16, 12 গুণ করে 192, 13x সমান 192, এদিকে -23 হয়ে যাবে। 13x 192 থেকে 23 বিয়োগ করবা, তোমরা পেয়ে যাবে 169। এবার 13 দিয়ে ভাগ করো, এটা পেয়ে যাবে 13ই পেয়ে যাবা। 13কে 13, 3 চলে আসলো, 13, 3, 39। সমাধান দেখো, এক্সের মানটা আমরা কিন্তু 13 পেয়ে গেলাম, এই যে আমাদের অ্যান্সার। তারপরে দেখে নিব বইয়ের বাইরের অঙ্ক। তারপর আমরা বইয়ের বাইরে দেখতে পাচ্ছি, দেখো এই যে 6-এর অঙ্কগুলো, এগুলো আমাদের বইয়ের বাইরে থেকে আছে, বাকি সব বই থেকে আছে। এগুলো দেখো, তোমাদের যে অঙ্ক ছাড়ছি বইয়ের অঙ্কগুলো, তোমাদের যদি মনে হয় যে না কোনো অঙ্ক বইয়ের বাইরে আরও আছে, তো থাকে তোমরা কমেন্টে কিন্তু জানাবা। ঠিক আছে, আমার ছাড়া পড়ে যেতে পারে, আমি তো দেখেছি কোনগুলো বই থেকে কোনগুলো বইয়ের বাইরে, তবুও যদি ছাড়া পড়ে যায় তোমরা কমেন্টে জানাবা।
তো চলো আমরা চলে আসবো এই যে 6-এর দাগের অঙ্কগুলো, ঠিক আছে? এগুলো কিন্তু বইয়ের বাইরে থেকে আছে, তা 6-এর দাগের অঙ্কগুলো করাই। এই যে কাইট কাকে বলে, ঠিক আছে? কাইট কাকে বলে এটা তোমরা বই থেকে পেয়ে যাবা, তোমাদের বইতে আছে কাইট কাকে বলে। তবু আমি তোমাদের একটু বলে দিই কাইটের ধারণাটা। দেখো কাইট এইভাবে চিত্রটা, এই ধরো দুটো বাহু সমান হবে, এবং এই যে আমাদের দেখো মানে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, আবার এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, মানে আমাদের সন্নিহিত বাহুগুলো এক জোড়া সন্নিহিত বাহু সমান হবে, অপর জোড়াও সন্নিহিত বাহু সমান হবে, কিন্তু এর সঙ্গে এর সমান হবে না। এটা যদি 2 করে হয় না, তো এরা হবে 3 করে হবে, 3 সেমি করে হবে। তাহলে এরকম চিত্রকে বলা হয় কাইট, ঠিক আছে? কাইটে এটা বলে দিলাম, বই থেকে তোমরা পাবা এটা। আর রম্বসের 4টি বৈশিষ্ট্য বা ধর্ম। রম্বসের ধর্ম, রম্বস এবং সামুদ্রিক একই। রম্বসের ধর্ম যদি বলে দিই তোমাদের, দেখো তো তোমরা লিখবা রম্বসের 4টি বাহু দৈর্ঘ্য সমান হয়, রম্বসের বিপরীত কোণগুলো সমান, এবং রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, ঠিক আছে? এভাবে তোমরা 4টি ধর্ম কিন্তু তোমরা লিখে নেবা। রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা একটা ভালো ধর্ম। আবার বলছি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, দেখো রম্বসের ধর্ম বলে দিলাম। এবার 6-এর আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসবো। 171 পেজে আছে, এটা তো 170 পেজের অঙ্কগুলো। দেখো এই যে আমাদের 6-এর 2 নম্বর, যে ঘূর্ণন প্রতিসম কোণ ও ঘূর্ণন প্রতিসম মাত্রা একদম বই থেকে পেয়ে যাবা। এর আগেও তোমাদের দেখিয়েছি, অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলোতে আমাদের ছিল, বইতে পেয়ে যাবা। এমন একটি চতুর্ভুজের নাম লিখো যার একটি রৈখিক প্রতিসম রেখা আছে কিন্তু ঘূর্ণন প্রতিসম রেখা নয়। সেটা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের একটি রৈখিক প্রতিসম রেখা পাওয়া যায়, কিন্তু সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ঘূর্ণন প্রতিসম পাওয়া যায় না। তোমার অ্যান্সারটা লিখবা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ঠিক আছে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। বিপরীতবাহু কোণ কাকে বলে? বিপরীতবাহু কোণের সংজ্ঞা তোমাদের কিন্তু এর আগেও দেখিয়েছি, তবু তোমাদের বলি বিপরীতবাহু কোণ কাকে বলে এটা দেখিয়ে দিই। যে কোনো দুটি সরলরেখা যদি একটি বিন্দুতে ছেদ করে, তাহলে এই যে দেখো বিপরীত কোণগুলো সবসময় সমান হবে। এই কোণ দুটোকে বলা হয় বিপরীতবাহু কোণ, আবার এর সঙ্গে এই কোণ সমান হবে, এই দুটো কোণকে বলা হয় বিপরীতবাহু কোণ। এটা কিন্তু সংজ্ঞাটা কিন্তু আমি তোমাদের লিখিয়েছি অবজেক্টিভ টাইপের প্রশ্ন যে করিয়েছিলাম। ওকে, তারপরে দেখো সেকেন্ড পার্টটা বলেছে একটি রম্বসের একজোড়া সন্নিহিত কোণ দেওয়া আছে। রম্বসের একজোড়া সন্নিহিত কোণ বলতে এই যে আমাদের রম্বস আছে না, ধরো এই যে আমাদের সন্নিহিত কোণ একজোড়া, তাহলে একজোড়া সন্নিহিত কোণ দেওয়া থাকলে এদের যোগফল কী হবে? এদের যোগফল 180 ডিগ্রি হয়, এই দুটো পাশাপাশি কোণ। হ্যাঁ, এদের যোগফলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা এই দুটো কোণের যোগফল মানে 2x - 35, এদের যোগ আর এর যোগ x + 5 ডিগ্রি আছে বাইরে, যে ডিগ্রিটি আমরা বাইরে দেবো, এখানে ডিগ্রি আছে। ওকে, তো এদের যোগফল হয়ে যাবে কত? 180 ডিগ্রি। আচ্ছা, এখানে সরল করো, 2x এটা 3x, আর এখানে এই যে -35 থেকে +5 এটা -30 ডিগ্রি পেয়ে যাবা, 180 ডিগ্রি। তাহলে এবার এখানে যদি সরল করি আমরা, 3x = 30টা এদিকে দেখো 180 সঙ্গে 30 যোগ হবে মানে 180 ডিগ্রি, এটা প্লাস হয়ে যাবে 30 ডিগ্রি। 3x 180 30 যোগ করে তোমরা পেয়ে যাবা 210 ডিগ্রি। 3 দিয়ে কাটাকাটি করো, এটা পেয়ে যাবে তোমরা 70 ডিগ্রি। তাহলে দেখো এক্সের মানটা কত পেয়ে গেলাম? 70 ডিগ্রি পেয়ে গেলাম। এক্সের মান বের করতে বলেছিল, সেটা অ্যান্সারটা 70 ডিগ্রি। ওকে, এক্সের মান 70 ডিগ্রি। এখানে আমাদের বলেছে 4 নম্বর প্রশ্নটা ভালো প্রশ্ন। 4 এ নম্বরটা দেখো, সর্বসমতার যে আছে ASA, এই শর্ত বলতে কি বুঝো? তবে এই শর্তটা তোমাদের আমি বুঝাবো। দেখো সর্বসমতার যে আমাদের বলেছে, দুটো আমি ত্রিভুজ একে তোমাদের আমি বুঝাই। এই যে দুটো ত্রিভুজকে সর্বসম কখন বলবো? দেখো এই শর্ত অনুসারে যদি আমাদের ধরো এই বাহুর সঙ্গে এই বাহু সমান হয়ে যায়, তাই না? এই একটা বাহু সমান, সরি এটা অ্যাঙ্গেল, এ থেকে অ্যাঙ্গেল মানে ধরো এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এবং একটা শর্ত হয়ে গেল এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এই কোণের সঙ্গে এই কোণ সমান, অ্যাঙ্গেল হয়ে গেল। এবং এস বলে সাইড, এস থেকে সাইড মানে বাহু, এই বাহুর সঙ্গে তো এই বাহুটা সমান আছে, তো এটা হয়ে গেলো সাইড। এবং এ আবার অ্যাঙ্গেল মানে এই কোণটার সঙ্গে ধরো এই কোণটা সমান, তাহলে এইভাবে যদি মিলে যায় দুটো ত্রিভুজের, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই বাহুটা সমান, এবং এই কোণটা সমান, তখন এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো।
তো এই যে সর্বসমতার শর্ত দিয়েছে এভাবে আমাদের বুঝতে হবে সর্বসমতার শর্ত বলতে কী বোঝায় এই অনুসারে। ওকে, এভাবে ছবি এঁকে তোমরা দেখিয়ে দিবা, নাম দিয়ে দিবা। ধরো এটাকে নাম দিয়ে দিলা এ বি সি, এটার নাম দিয়ে দেবা পি কিউ আর। তখন এ কোণ দেখাবা, এ কোণের সঙ্গে পি কোণ সমান, মানে এ কোণের সঙ্গে সমান সমান আছে পি কোণটা। তখন এ বাহু মানে এ বি বাহু সমান সমান পি কিউ, এরকম দেখিয়ে দিবা। এবার এই কোণটা মানে বি কোণের সঙ্গে সমান আছে কিউ কোণটা। তখনই দুটো ত্রিভুজ আমাদের কী হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে। মানে ত্রিভুজ এ বি সি সর্বসম চিহ্ন এইভাবে দিয়ে দিবা, সমান সমান দিয়ে সমান সমান দিয়ে ঢেউ খেলানো পড়ে সর্বসম ত্রিভুজ, এই ত্রিভুজটা ত্রিভুজ পি কিউ আর, পি কিউ আর, ঠিক আছে, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ পি কিউ আর। তাহলে এইভাবে তোমাদের কিন্তু দেখে দিতে হবে। এই জিনিসটাই কিন্তু বলেছিল আমাদের বোঝাতে, বলতে কী বোঝো। ওকে, তারপরে দেখো আমরা এ নাম্বার করালাম, বি নাম্বারটা। এই দেখো 2 নং চিত্র, এই যে 2 নং চিত্রটা আছে, 2 নং চিত্রে এল সমান্তরাল এম, মানে এই যে এল সরলরেখাটা আছে আর এম সরলরেখাটা, এরা দুজন সমান্তরাল আছে। তাহলে এবিসি ত্রিভুজটি বাহুভেদে কী প্রকার ত্রিভুজ হবে? দেখো এই যে এবিসি ত্রিভুজটা আছে, লক্ষ্য করো এরা যখন সমান্তরাল আছে না, তাহলে এই কোণটার সঙ্গে এই যে এই কোণটা মানে ডি কোণটা আর বি কোণটা অনুরূপ কোণ হবে, এরা সমান। তাহলে এই কোণটা 45 ডিগ্রি হবে, এও 45 ডিগ্রি, তো এও 45 ডিগ্রি। এবার দেখো এখানে ই কোণটার সঙ্গে যে সি কোণটা কিন্তু অনুরূপ কোণ, সমান্তরাল সরলরেখা আছে, অনুরূপ কোণ আবার সমান হয়ে যাবে। তাহলে এই কোণটা 45 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের বি কোণটা সি কোণটা কিন্তু পেয়ে গেলাম 45 ডিগ্রি। তো কোনো ত্রিভুজে দুটি কোণ সমান হলে পরে সেই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায়, তাই না? এই দুটি কোণ সমান হলে পরে আমাদের এ বি সমান সমান এসি হয়ে যাবে। ওকে, তাহলে বাহুভেদে এই ত্রিভুজটা একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু এই যে ত্রিভুজ। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ। খুব ভালো প্রশ্ন একদম ছিল, তোমাদের আমি বুঝিয়ে দিলাম। এবার আমরা চলে আসবো 5 নম্বরে। দেখো 1 নং চিত্রে যে চিত্রটা আছে, 1 নং চিত্রে এ বি পি কিউ সমান আছে, এ বি দেওয়া আছে, পি কিউ দেওয়া আছে। আমাদের বলেছে আবার সি এবং আর, এই যে সিটা এ বির মধ্যবিন্দু আর আরটা বলেছে পি কিউ বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে। তাহলে বিসি প্লাস পি কিউ এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো বিসি লক্ষ্য করে এখানে ছবিতে এই যে বিসিটা, তাহলে বিসিটা কত হবে বলো তো? সিটা যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে এ বি এর অর্ধেক হবে বিসিটা। এ বি তো কিন্তু আমাদের কত, এ বি হচ্ছে 4x + 13, তার অর্ধেক হয়ে যাবে বিসিটা। আচ্ছা, বিসি পেয়ে গেলাম। দেখো পি কিউটা আমাদের দেওয়াই আছে, পি কিউটা। এবার আমরা এই যে বিসি প্লাস পি কিউ যে বের করতে বলেছিল, এবার পেয়ে যাবো মানটা। তাহলে বিসি পেলাম 4x + 13/2 প্লাস পি কিউর মান দেখো 7x - 5। তাই এখানে আমরা লিখব 7x - 5। ভগ্নাংশের যোগ বিয়োগ করে নাও, 4x + 13, 2 দিয়ে এটা গুণ করে নাও, 2 × 7 = 14x মাইনাস এটা 10 হয়ে যাবে। 14x আর 4x যোগ করে তোমরা পেয়ে যাবে 18x, আর -10 আর +13 এটা +3 পেয়ে যাবে, আর নিচে 2। দেখো মানটা কিন্তু পেয়ে গেলাম। এর মানটা যে বের করতে বলেছিল এই যে আমাদের এর মানটা পেয়ে গেলাম, এই যে এত। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, ভালো প্রশ্ন ছিল এটাও। তারপরে দেখো এরপরে যদি আমরা দেখি 7এরগুলো, এগুলো কিন্তু আমাদের সব বইয়েরই অঙ্ক আছে। এই যে অঙ্কগুলো তোমাদের আমি করিয়েছি, প্রথম ক্লাসে তোমাদের দেখিয়েছি কী করে দ্বিস্তম্ভ চিত্র তৈরি করা হয়। প্রথম ক্লাসটা তোমরা দেখে থাকলে তোমরা কিন্তু বুঝতে পারবা, মানে এই যে বড় ক্লাসের যে প্রথম ক্লাসটা দিয়েছি। ওকে, তো আজকের ক্লাসের তোমাদের দেখো যে 5 নম্বর স্কুল এবং 6 নম্বর স্কুল বড় প্রশ্নগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম। আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থেকো।